যে আমরা বাংলাদেশি মিডিয়াতে দেখছি, কারণ সোশ্যাল মিডিয়াতে যখন ইউজ করছি তখন বাংলাদেশের মিডিয়াও আমাদের চোখের সামনে আসছে। বাংলাদেশের মিডিয়া যখন খুলছি, কমেন্ট বক্সে যখন যাচ্ছি, সমস্ত কথাই ভারত বিরোধী। সবাই বলছে পাকিস্তান জিন্দাবাদ, সবাই ভারতের বিপক্ষে। একটা সময় 1971-এ এই বাংলাদেশকে স্বাধীন করার জন্যে আমাদের সেনাবাহিনীরা রক্ত দিয়েছিল। পাকিস্তানিরা প্রায় 30 লক্ষের বেশি বাংলাদেশিকে হত্যা করেছে, সেই বাংলাদেশ এখন ভারত বিরোধী হয়ে গেল। দেখুন, বাংলাদেশে সাম্প্রতিককালে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সেই রাজনৈতিক পরিবর্তন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সাম্রাজ্যবাদী চাপে হয়েছে, এবং ভারতের উপর চাপ সৃষ্টি করাটাও এই রাজনৈতিক পরিবর্তন সংগঠিত করার একটা লক্ষ্য বা উদ্দেশ্য ছিল বলে আমার বিশ্বাস। এবং এই যে প্রচার সংগঠিত হচ্ছে, এই প্রচারের পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের ব্যবসা আছে, বিনিয়োগ আছে। আসলে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া, পূর্ব এশিয়ার অস্ত্রের বাজারের দখলদারি চাই। এটা ঘৃণা ছাড়া হবে না। ঘৃণা সৃষ্টি করা হয় নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য থেকে। সেই নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে আমেরিকার। এই ঘৃণার জন্মদাতা তারা, বাংলাদেশের সাধারণ নাগরিকরা না। পাকিস্তানের সঙ্গে কি আমাদের ইন্ডিয়ার যুদ্ধ তাহলে শুরু হয়ে গেল? কি মনে হয় আপনার? একদমই না। আমাদের মূলধারার টেলিভিশন তারা যুদ্ধটা বাঁধিয়ে দিয়েছে। আমাদের একটা টেলিভিশন করাচি বন্দর দখল করে ফেলেছে, আমাদের আরেকটা টেলিভিশন পাকিস্তানের সেনা প্রধানকে আত্মসমর্পণ করিয়েছে, আমাদের আরেকটা টেলিভিশন রাওয়ালপিন্ডির উপর ভারতের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে, আমাদের আরেকটা টেলিভিশন বালুচিস্তানকে স্বাধীন করে দিয়েছে। কিন্তু আমাদের সৈন্যবাহিনী এর কোনোটাকেই স্বীকার করেনি, বরং তারা বলেছে যে আমরা পাকিস্তানের কোথাও সামরিক ঘাঁটি বা সাধারণ মানুষের উপর হামলা হতে পারে, আক্রান্ত হতে পারেন এমন কোনো আক্রমণ সংগঠিত করিনি। সেটা আমাদের করাটা উদ্দেশ্যও না। আমরা জঙ্গি ঘাঁটিগুলো নিকেশ করবার টার্গেটেই আবদ্ধ আছি। সুতরাং সর্বাত্মক যুদ্ধ ভারত ঘোষণা করেনি। সর্বাত্মক যুদ্ধ হচ্ছে বলে পাকিস্তানও স্বীকার করেনি। এবং আমাদের আর্মির পক্ষ থেকে আজকে সমস্ত মিডিয়াকে সতর্ক করা হয়েছে, মানুষকে সতর্ক করা হয়েছে। সোশ্যাল মিডিয়া, মূল মিডিয়া, তাদেরকে গুজব প্রকাশ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। তারপরেও যদি কেউ মনে করে যে তার ব্যক্তিগত হৃদয়ংসা প্রতিফলিত করবার জন্য ইসলামাবাদের পতন ঘোষণা করতে পারে, কিন্তু ভারত সেই উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করছে বলে এখনো ঘোষণা করেনি। এক্স্যাক্টলি স্যার, আমাদের ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার করছিল, ফেক নিউজ ছড়াচ্ছিল, আজকের সেনাবাহিনীর তরফ থেকে যে বয়ান দিয়েছে পুরোটাই আলাদা। তার মানে আমাদের ভারতীয় মিডিয়া কি আমাদের সবসময় বোকাই বানাচ্ছে? আসলে মুশকিল হচ্ছে, পুঁজিবাদী সমাজে সবকিছুই তো পণ্য। এখন দুটো দেশের বিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যুদ্ধ ঘোষণা, এই যে পবিত্র কাজটা ভারতের পক্ষ থেকে করা হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যে কারণে গোটা ভারতবাসী ভারতের সৈন্যবাহিনীকে কুর্নিশ জানাচ্ছে, ভারত সরকারের সন্ত্রাসবাদ দমনের প্রচেষ্টার পাশে দাঁড়িয়েছে, সেটাকে ব্যবহার করে কোনো মিডিয়া তারা যদি এটাকে পণ্যে পরিণত করে টিআরপি বাড়ানোর প্রতিযোগিতায় নামেন, এবং আমি বলতে বাধ্য হচ্ছি প্রাক্তন ব্রিগেডিয়ার, প্রাক্তন সেনা কর্নেল জেনারেল, তারা যদি বসে বসে তাতে তাল দেন, তাহলে তার চাইতে দুঃখের আর কিছু হয় না। মোহাম্মদ সেলিম নাকি ভারত বিরোধী কথা বলছে। মোহাম্মদ সেলিম শুধু বলেছেন আমরা যুদ্ধের পক্ষে নয়, যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়। এই কথাটাই সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে রটানো হচ্ছে যে দেখানো হচ্ছে এই সিপিআইএম
পাকিস্তানের পক্ষে, ভারতের বিপক্ষে। এই মিডিয়াতে যে রটানো হচ্ছে, মানুষ তো এগুলো শুনছে। এই অপপ্রচারের বিরুদ্ধে আপনি কি বলতে চাইবেন? প্রথম কথা হচ্ছে, যুদ্ধে যে মানুষ মরে এটা মোহাম্মদ সেলিম বলবেন কেন? এটা তো রবীন্দ্রনাথ বলেছেন অনেক আগে। যুদ্ধ যে কখনো কাম্য হতে পারে না, কোনো দেশপ্রেমিক মানুষের কাছেই হতে পারে না, এই কথাটা একটা বহু পরিচিত কথা। এবং সেই কথা অনুযায়ী মোহাম্মদ সেলিম হোক আর যেই হোক, তারা এটাই বলবেন যে যুদ্ধ সেটা আমাদের কাছে কাম্য না। আমরা আবার বলছি, পহেলগাঁও যা ঘটেছে তা ভারতের ধর্মীয় বিভাজনকে উস্কে দিতেই ঘটানো হয়েছে। কারণ আপনি এটা জানেন যে বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বী কিনা জিজ্ঞেস করে হত্যা করা হয়েছে। এই হত্যা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো ধর্মীয় বিভাজন বাড়ানো। এইভাবে যে ভারতের সামাজিক বুনটকে ধ্বংস করা যায় না, সেটা দেখানোর অধিকার ভারতের ন্যায্য অধিকার, সঙ্গত অধিকার, পবিত্র অধিকার। সেই অধিকার ভারতবর্ষ প্রয়োগ করেছে শত্রুপক্ষের এই জঘন্য আচরণকে মুখের মতো জবাব দেওয়ার মধ্য দিয়ে। এবং তা হাতে কলমে প্রমাণ করতে যে দুজন মহিলা অগ্রণী ভূমিকা নিয়েছেন, তারা হচ্ছে কুরেশি এবং ভ্যামিকা সিং। এই যে বিক্রম মিশ্রি এদেরকে সঙ্গত করেছেন, তাহলে প্রমাণ হচ্ছে এইটা যে আত্মরক্ষার অধিকার, সিঁদুর রক্ষার অধিকার, ভারতীয় নারীরা রাষ্ট্রের সম্পদ, তাদের চোখের জল ব্যর্থ হতে দেব না, এই সিঁদুর রক্ষার অভিযান, সেইটার সাফল্য জনগণের কাছে প্রকাশ করছেন যিনি জীবনে সিঁদুর পড়েন না, সেই সোফিয়া কুরেশি, ভূমিকা সিং। তাহলে কি প্রমাণ হলো? প্রমাণ হলো ভারতের ঐক্য। প্রমাণ হলো ভারতবর্ষের সাধারণ মানুষ তার ঐক্য এবং সেনাদের পাশে দাঁড়ানো। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে এটাকে যদি কেউ রাজনীতির অস্ত্র হিসাবে ব্যবহার করতে চান, তাহলে তিনি এর মধ্যে থেকে দেশদ্রোহী খুঁজবেন, এর মধ্যে থেকে পাকিস্তানের দালাল খুঁজবেন, এবং এইটা খোঁজার জন্য কমিউনিস্টদের চাইতে সহজবোধ্য মিথ্যা জনগণের কাছে পেশ করবার জন্য আর কি থাকতে পারে? চীনের দালালও বলা হয়েছিল, প্রমাণ হয়েছে চীনের দালাল আমরা না। পাকিস্তানের দালালও বলা হয়েছিল, প্রমাণ হয়েছে পাকিস্তানের দালাল আমরা না। আমরা হিন্দু জাতীয়তাবাদেও বিশ্বাস করি না, আমরা ইসলাম জাতীয়তাবাদেও বিশ্বাস করি না, আমরা খ্রিস্টান ধর্মীয় জাতীয়তাবাদেও বিশ্বাস করি না, আমরা ভারতীয় জাতীয়তাবাদে বিশ্বাস করি। ইন্ডিয়ান ন্যাশনালিজম ইজ আওয়ার প্রাইড।